আরেকটা কলম কই? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আজকে আমাদের পরিবেশ রসায়নের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে হচ্ছে আমাদের সেই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে স্টার্ট করছিলাম, ঠিক আছে? সো আমরা আজকে হচ্ছে আচ্ছা, সাইফুল ইসলাম একটা সুন্দর প্রশ্ন করছে ভাইয়া, এখানে এ থাকার আর না থাকার বিষয়টা ক্লিয়ার হয় না, একটু বুঝিয়ে দেন। আচ্ছা সাইফুল, সুন্দরভাবে বলি, আমাদের গত দিনের যে ম্যাটটা ছিল, ঠিক আছে, যে তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াসে বর্ধিত করা হলো, মানে হচ্ছে 27 থেকে 54-তে নেওয়া হয়েছে। দেখো, যখন বলা হয়েছে যে তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াসে বর্ধিত করা হলো, ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস থেকে? 27 ডিগ্রি সেলসিয়াস থেকে। এইটা একটা কথা, ঠিক আছে। আরেকটা তুমি ডাউট দিছো হচ্ছে এইটা, এটা গেল একটা, ওকে। আরেকটা হচ্ছে আমরা যদি আসি 27 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস বর্ধিত করা হলো, এইটা আরেকটা হইতে পারে। সো একটা এ আছে আরেকটা এ নাই, 27 থেকে 54 হয়েছে। এ থাকা মানে কি, আগে 27 ছিল, T1 27 ডিগ্রি সেলসিয়াস, আর T2টা কি, বর্তমান তাপমাত্রা তোমার 54 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আর যখন এ থাকবে না, মানে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস বর্ধিত করা হইলো, মানে T1 তো 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন T2টা কি হয়েছে, 27-এর সাথে 54 ডিগ্রি সেলসিয়াস আর গুণ। বুঝতে পারছো? এত ডিগ্রি সেলসিয়াস। আমার কথা ধরতে পারছো? যখন এ থাকবে না তখন তাপমাত্রাটা বেড়ে যাবে। সাইফুল ইসলাম, তুমি যদি বুঝে থাকো ভাইকে বইলো যে বুঝছো। ওকে, এই ফেসবুকটা কমেন্টগুলো দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, তো তুমি একটু মোবাইলে আমাকে কমেন্টগুলো বের করে দাও, হ্যাঁ? ওকে ভাইয়া, আজ নতুন ক্লাস করলে কি বুঝবো? হ্যাঁ, বুঝবে ইনশাল্লাহ। ওকে, ডান ডান তোমরা। আমরা আজকে স্টার্ট করব, খেয়াল করো আমরা কি দিয়ে স্টার্ট করতে যাচ্ছি তোমাদেরকে একটু যদি বলি, সেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্রটা পড়া হয় নাই। আমরা কি কি পড়ছি সেগুলো আগে একটু দেখি। দেখো, আমরা কি কি পড়ছি সেই জিনিসগুলো আগে একটু দেখি। দেখেন স্যার, আমরা কি কি পড়ছি। আমরা পড়ছি হচ্ছে বয়েলের সূত্র, তাই না? তারপর আমরা কি কি পড়ছি দেখো। ওকে, দেখো, আমরা চার্লসের সূত্র পড়ছি, তাই না? তারপর আমরা কি পড়ছি, বয়েল চার্লস সমন্বয় পড়ছি, চার্লস সমন্বয় পড়ছি। আজকে আমরা কি পড়বো, আজকে হচ্ছে আমরা অ্যাভোগাড্রো পড়বো, তাই না? ও, আমরা গেলুসাকো পড়ছি, তাই না? সূত্রও পড়ছি। আমরা আজকে কি পড়বো, আজকে আমরা অ্যাভোগাড্রো পড়বো। অ্যাভোগাড্রো পড়ার পরে অ্যাভোগাড্রো 2 মিনিট আলোচনা করব। অ্যাভোগাড্রো 2 মিনিট আলোচনা করার পরে আমরা চলে যাব ইয়াতে। কোথায় চলে যাব?
পিভি ইকুয়াল টু আদর্শ গ্যাসের সমীকরণে চলে যাব। ঠিক আছে, ওকে, সবাই রেডি কিনা? সো একটু খেয়াল করেন, আমরা যদি আসি বয়েলের সূত্রটা আমরা কি পড়ছিলাম? পি ইজ প্রপোর্শনাল টু 1/v। মনে আছে? কনস্ট্যান্ট কি কি থাকবে? কনস্ট্যান্ট, সবাই একটু কমেন্ট করেন। আমরা তাপমাত্রা আর মোল সংখ্যা কনস্ট্যান্ট। তারপর আমরা চার্লসের সূত্র কি পড়েছিলাম? চার্লসের সূত্র হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, সেটা আমরা কি পড়ছিলাম? চাপ আর মোল সংখ্যা কনস্ট্যান্ট। তারপরে আমরা বয়েল চার্লস সমন্বয় সূত্র পড়ছিলাম, মানে কি পিভি বাই টি, এটা কি কনস্ট্যান্ট, ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা দেখছিলাম। ওকে, তারপরে আমরা গেলুসাকের সূত্র পড়ছিলাম, পি ইজ প্রপোর্শনাল টু টি, যখন কি আমাদের মোল সংখ্যা আর আয়তন কনস্ট্যান্ট। আর অ্যাভোগাড্রোর সূত্রটা কি? আমাদের ভি ইজ প্রপোর্শনাল টু এন। একটু মাথায় রাখো, অ্যাভোগাড্রোর সূত্রটা কি? ভি ইজ প্রপোর্শনাল টু এন, অর্থাৎ আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। ভালোভাবে বুঝো অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি, অ্যাভোগাড্রোর সূত্রটা কি? আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে কি কি কনস্ট্যান্ট বলো তো? চাপ আর তাপমাত্রা কনস্ট্যান্ট। সো আমাদের যে জিনিসগুলো কনস্ট্যান্ট সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন সূত্রে কি কি কনস্ট্যান্ট। ইয়েস অর নট? ওকে, এখন আসেন একটু রিক্যাপ হয়ে যাক, আগের পড়াটা একটু রিভাইজ হয়ে যাক। সেটা হচ্ছে, একটু খেয়াল করো, আমরা যখন আসছিলাম একটু গ্রাফ সমাচারে যাই। ঠিক আছে, ধরো পি বনাম ভি গ্রাফ আঁকছিলাম। পি বনাম ভি আসলেই কি হবে বলতো? এই রেখাটা কিসের গ্রাফ বলতো? এটা কিসের সূত্র প্রকাশ করতেছে বলতো? পি বনাম ভি, এটা কিসের সূত্র প্রকাশ করতেছে? এই গ্রাফ দ্বারা কোন সূত্রটা আমরা প্রকাশ করাচ্ছি? সবাই একটু বলতো। সাইফুল ইসলাম, এই চ্যাপ্টারে এই 5টা টপিক কি মেইন? না, অনেক কিছুই আছে বাবা, মাত্র শুরু চ্যাপ্টারটা। ওকে, এটা বয়েলের সূত্র। আর এটা কি বলি আমরা? আইসোথার্মাল, বা এই রেখাটা দ্বারা কি বোঝাচ্ছে? তাপমাত্রা, বা আমরা বলতেছি আইসোথার্ম বা সমতাপীয় রেখা। সো আমরা এইখানে অনেকগুলা দিতে পারি, ইয়েস অর নট? সো এখন তোমাদের মাথায় নিশ্চয়ই আছে, এটা যদি T1 দেই, এটা যদি T2 দেই, এটা যদি T3 দেই, কোন গ্রাফটার বয়েলের সূত্রে ভাইয়া পড়াইছিলাম, কোন গ্রাফটার তাপমাত্রাটা বেশি বলতো? বয়েলের সূত্রের কোন গ্রাফের তাপমাত্রাটা বেশি? উপরের গ্রাফের। ঠিক আছে, সো T1টা সবচেয়ে বেশি। T1, তারপরে কি T2, তারপরে কি T3। উপরের গ্রাফের তাপমাত্রাটা সবচেয়ে বেশি, এটা আমরা জানি। আমরা আমরা কি বলতো, আমরা কি ওইভাবে চার্লসের সূত্রের গ্রাফ দেখছি আমরা, বাট গেলুসাকের সূত্রের কি কোনো গ্রাফ দেখছি বলেন তো স্যার? গেলুসাকের সূত্রে কিন্তু কোনো গ্রাফ আমাদের দেখা হয়নি। ঠিক আছে, গেলুসাকের সূত্রে কোনো গ্রাফ দেখা হয়নি। সো আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু ট্রাই করব যে ভাইয়া গেলুসাকের সূত্রটা আগে একটু দেখে নিই। ওকে, ডান। সো দেখো, গেলুসাকের সূত্র তুমি বুঝতেছো কি কি থাকবে? গেলুসাকের সূত্রে অবশ্যই তুমি বুঝতেছো গেলুসাকের সূত্রে কি কি থাকবে, বলেন তো স্যার? গেলুসাকের সূত্রে কি কি থাকতে পারে স্যার? একটু বলেন, গেলুসাকের সূত্রে কি কি থাকতে পারে? এখানে কি থাকবে, এইখানে কি থাকবে, এইখানে কি থাকবে বলো? এইখানে যদি চাপ দেই, এইখানে কি তাপমাত্রা থাকবে, না এইখানে আয়তন থাকবে বলো? কোনটা থাকবে? চাপ দিলে তাপমাত্রা থাকবে, ইয়েস অর নট? ওকে, ডান। সো আমি দিয়ে দিলাম, এইখানে আমি চাপ দিয়ে দিলাম, এইখানে আমি তাপমাত্রা দিয়ে দিলাম, ডান। এক জায়গায় দিলাম কি চাপ, এক জায়গায় তাপমাত্রা। তাহলে গ্রাফটা কেমন পাবো বলেন তো? গ্রাফটা কেমন পাবো? এই ধরনের মূল বিন্দুগামী সরল রেখা পাবো কিনা? ইয়েস অর নট? সো আমি এইখান থেকে 0 থেকে স্টার্ট করতে পারি, কারণ চাপ চাইলেই শূন্য হইতে পারে। ওকে, ইয়েস অর নট? এই ধরনের একটা গ্রাফ পাবো। সো এই ধরনের গ্রাফ পাইলে, এই গ্রাফটার নাম কি দিব আমি? সম আয়তনীয় দিব কিনা? সম আয়তনীয়, ইয়েস অর নট? সম আয়তনীয়, বা ইংলিশে এটাকে কি বলা হয়? আইসো
আইসোকোর, তাই না? আইসোকোরিক। ডান। সম-আয়তনীয় বা আইসোকোরিক, আইসোকোরিক বা সম-আয়তনীয়। এটার আরেকটা নাম আমরা বলতে পারি আইসোভলিউমেট্রিক। আইসোভলিউমেট্রিক, ইয়েস অর নট? আইসোভলিউমেট্রিকও বলতে পারি। এখন কথা হচ্ছে, আমার যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য, ধরো এখানে আরেকটা টেম্পারেচারের জন্য আমি আরেকটা গ্রাফ পাইলাম, ধরেন আমি এখানে আরেকটা আয়তনের জন্য আমি আরেকটা গ্রাফ পাইলাম। সো এখানে কি আমি ভিন্ন ভিন্ন আয়তন দিব না? ধরেন এটা যদি হচ্ছে V2 দেই, এটা কি দিব আমি? V3 দিলাম, এটা ধরেন V1 দিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিলাম। এখন তোমাকে যদি বলা হয়, ঠিক আছে, তোমাকে যদি বলা হয় কোন আয়তনটা বেশি, তোমাকে যদি এখন বলা হয় কোন আয়তনটা সবচেয়ে বেশি, বলো তো? এই যে তোমাদের কনফিউশন জায়গায় গেছে, V2 কেউ কেউ বলতেছে, কেউ কেউ বলতেছে V1। আচ্ছা, আমি যখন তোমাদেরকে পড়াইছিলাম, আমি টেকনিকটা পড়াইছিলাম বয়েলের সূত্রের জন্য। সো বয়েলের সূত্র একটা বেসিক দিছিলাম, মনে পড়ে কি? বয়েলের সূত্রে তোমাদেরকে একটা বেসিক দিছিলাম। বেসিকটা কি দিছিলাম বলেন তো? বয়েলের সূত্রে তোমাদের একটা বেসিক দিছিলাম। বেসিকটা কি? যে কোনো একটাকে ফিক্সড করে নাও। ধরো আমি এই তাপমাত্রাটাকে ফিক্সড করে নিলাম। কি করলাম ভাইয়া? এই তাপমাত্রাটাকে ভাইয়া ফিক্সড করে নিলাম। সো এখন তাপমাত্রার তো কোনো খেলা নাই, খেলা আছে। এখানে যে আমি পয়েন্টগুলো পাইছি, ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো কিসের জন্য পাইছি বলো তো? এই পয়েন্টগুলো আমি কার জন্য পাইছি? তোমরাই বলো। এই পয়েন্টগুলো আমি কার কার জন্য পাইছি? চাপের জন্য না? এই চাপ, তারপর এই চাপ, তারপর দেখো এইখানে একটা চাপ। চাপ কি উপরে বাড়তেছে না কমতেছে বলো তো? চাপ কি উপরের দিকে বাড়তেছে না কমতেছে বলো? চাপ উপরের দিকে বাড়ছে না কমছে? তো তুমি লিখতে পারো চাপ উপরের দিকে বাড়ছে, তাই না? চাপ কি হচ্ছে? উপরের দিকে বাড়ছে, ইয়েস অর নট? সো চাপ উপরের দিকে বাড়লে আয়তন কি বাড়বে বলো তো? আয়তন কি যত উপরের দিকে যাবে বাড়বে? তাহলে আয়তন উপরের দিকে কমবে। এই আজকে হাতের লেখাগুলো সুন্দর হচ্ছে না অন্য দিনের থেকে? এটা অল ক্রেডিট গোস টু মাসরুর ভাইয়া, ঠিক আছে? মাসরুর ভাইয়াকে একটা বিগ থ্যাঙ্কস। আসলে হচ্ছে আমার নোটটা তোমরা এতদিন দেখতেছিলা যে অভি দাদা ব্লিঙ্কিং পেন ইউজ করতে পারে, আমি কিন্তু ইউজ করতাম না। কারণ কি? মানে আমার নোটটা অ্যাক্টিভেটেড ছিল না, নোটের কোনো কি ছিল না, ঠিক আছে? সো মাসরুর ভাইয়া হচ্ছে আজকে ওই তার কাছে লাইসেন্স কি ছিল, ভাইয়া অ্যাক্টিভ করে দিছে। সো অ্যাক্টিভ করার পরে আমি নিজেই চেঞ্জ, মানে একটা ভালো সফটওয়্যারে লেখার যে কি আনন্দ, এটা আমি পাচ্ছি, বুঝতে পারছো? সো এখন থেকে তোমাদের পড়ার প্রতি আরো মনোযোগ বাড়বে, স্লাইডগুলো আরো সুন্দর হবে, ঠিক আছে? ওকে, আসো, খাই নাই। ওকে, তো আমরা এখানে বলে দিতে পারতেছি যেহেতু। ওকে, ডান, ক্লিয়ার, 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 ক্লিয়ার ভাইয়া? ওকে, সো তাহলে এইটুক তো ক্লিয়ার। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আমাদের ভিটা, V1টা সবচেয়ে বড়, তারপরে V2, তারপরে V3। ওকে, ডান। V1, তারপরে V2, তারপরে কি V3। এই জিনিসটা মনে থাকবে, এই জিনিসটা সবার মনে থাকবে। ওকে, তো আমরা কিন্তু চার্লসের সূত্রের জন্য এই ধরনের সম্পর্ক দেখি নাই, দেখছি? এটা তো গে-লুসাকের সূত্রের জন্য দেখলাম, তাই না? আমরা কি দেখলাম? গে-লুসাকের সূত্রের জন্য দেখলাম সূত্র। ওকে, গে-লুসাকের সূত্রের জন্য দেখছি। সো আমরা কি এখনো চার্লসের সূত্রের জন্য দেখছি? না, আমরা কিন্তু চার্লসের সূত্রের জন্য দেখি নাই। সো এখন দেখো চার্লসের সূত্রের গ্রাফ। সো আমরা একটু লিখি।
চার্লসের সূত্রের গ্রাফ আসেন। সো আমরা যদি একটা টান দিই, এই একটা টান দিই, সো চার্লসের সূত্র এই জায়গাগুলোতে কি বসবে বলেন তো? এইখানে কি বসাবা, এইখানে কি বসাবা বলো চার্লসের সূত্রে? আচ্ছা এখানে কি আমি উল্টা করে লিখছিলাম? ও আচ্ছা আচ্ছা, সরি, আমি তো তোমাদের একটা ট্র্যাপ দিছি, তোমাদেরকে আমি তো একটা ট্র্যাপ দিছি। দেখো V1 তারপরে V3 তারপরে V2, বুঝে গেছে? যে গ্রাফটা নিচের দিকে থাকবে, নিচের গ্রাফের আয়তন বেশি, সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সেই ট্র্যাপে পা দেওয়া যাবে না। ওকে 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 ওকে, সো এই ট্র্যাপে পা দেওয়া যাবে না। সো V1টা নিচের দিকে, তারপরে V3, তারপরে V2। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, এখন আসো এখন আসো। সো আমরা যদি আসি, এখানে কি বসাবো আমরা? প্রেসার, এখানে টেম্পারেচার। ক্লিয়ার? ডান। সো এইখানেও, সরি প্রেসার তো না, এখানে ভলিউম বসাবো, দেন টেম্পারেচার বসাবো। যেহেতু চার্লসের সূত্র, চার্লসের সূত্রে কি কনস্ট্যান্ট থাকে? চার্লসের সূত্রে আমাদের আয়তনটা কনস্ট্যান্ট থাকে। কেন ডট 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 দিছি বলো তো? কেউ বলতে পারবা ডট 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 কেন দিছি? ডট ডট কেন দিয়েছি সবাই বলো তো? আয়তন শূন্য হয় না। আয়তনকে তুমি থিওরিটিক্যালি শূন্য বানাইতে পারো, বাট প্র্যাকটিক্যালি আয়তন শূন্য হয় না, এই কারণে ডট ডটটা ইউজ করছি আমরা। সো আসেন, এটাকে ধরলাম হচ্ছে P3, এটাকে ধরলাম হচ্ছে P5, এটাকে ধরলাম হচ্ছে P7। সো এখন স্যার আপনারা বলবেন, এখন আপনারা বলবেন যে কোন চাপটার ভ্যালু বেশি? সবাই একটু বলে কোন চাপটার ভ্যালু বেশি, সবাই একটু বলবা। দেখো এটাও কিন্তু সেই আগের কেস। আমরা যদি যাই এখানে যদি কনস্ট্যান্ট করে দিই, ধরো আমি আয়তনটাকে কনস্ট্যান্ট করে দিলাম। আয়তনটাকে যখন কনস্ট্যান্ট করে দিব, একটু বুঝো, এই যে পয়েন্টগুলো দেখতেছে, এই যে পয়েন্টগুলো দেখতেছে, এই যে পয়েন্টগুলো দেখতেছে, যত উপরে যাচ্ছে আয়তন বাড়তেছে, যত উপরে যাচ্ছে আয়তন বাড়তেছে। বাট উপরে গেলে কিন্তু আয়তনের সাথে চাপ ব্যস্তানুপাতিক। আয়তন বাড়লে তো আর চাপ বাড়বে না, চাপ কমবে। সো উপরের দিকে চাপ কমবে, নিচের দিকে চাপ বাড়বে। বুঝা গেছে? সো আমরা বলতে পারি P5, তারপরে কি P7, তারপরে কি P3। বুঝা গেছে? বুঝা গেছে স্যারেরা? ওকে, ডান। এটা তো আর কারো কোনো ঝামেলা হবে না আশা করি। ক্লিয়ার? তাহলে একটা টেকনিক এখানে লিখে রাখো, বাংলা কথা। বয়েলের ক্ষেত্রে উপরের গ্রাফের তাপমাত্রা বেশি, তারপরে দেখো চার্লস নিচের গ্রাফের, এটা তোমার অনেক এমসিকিউ সলভ করতে হেল্প করবে। তারপরে তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে গেলুসাক। গেলুসাক নিচের গ্রাফের ভি বেশি, আয়তন বেশি। ক্লিয়ার? ডান। তিনটা পয়েন্ট মনে থাকবে। সো বয়েলের ক্ষেত্রে উপরের গ্রাফের টেম্পারেচার বেশি, চার্লসের ক্ষেত্রে নিচের গ্রাফের প্রেসার বেশি, ঠিক আছে? আর গেলুসাকের ক্ষেত্রে নিচের গ্রাফের আয়তন বেশি। ডান। সো যারা আবার বুঝতে চাইছো তোমাদের জন্য একটু বলি, দেখো এই যে দেখো, যত উপরের দিকে যাচ্ছে, ভালোভাবে তাকাও, যত উপরের দিকে যাচ্ছে, যত উপরের দিকে যাচ্ছে আয়তন কি বাড়তেছে না? এখানে ধরো 5, এখানে ধরো 7, এখানে ধরো 8, আয়তন কি আস্তে আস্তে বাড়তেছে। যত তোমার নিচের দিকে উপরের দিকে যাচ্ছে, তোমার কি চাপও বাড়বে। দেখো আয়তন উপরের দিকে বাড়তেছে, তাহলে চাপ কি হবে? উপরের দিকে কমবে না, কারণ আয়তন আর চাপ সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বয়েলের সূত্রে কি পড়ছো? আয়তন আর চাপ কি হবে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সবাই একটু কমেন্ট করো।
আয়তন আর চাপ ব্যস্তানুপাতিক। আয়তন যদি উপরের দিকে বাড়ে, চাপ নিচের দিকে বাড়বে। বুঝা গেছে? আয়তন উপরের দিকে বাড়লে চাপটা নিচের দিকে বাড়বে। ওকে, ডান? ক্লিয়ার সবাই? ওকে, চার্লসের সূত্রের গ্রাফ শেষ। সো গেলুসাকের সূত্র গেল, চার্লসের সূত্র গেল। এখন জাস্ট একটু অ্যাভোগাড্রো সূত্র কিছুক্ষণ আলোচনা করব। কিছুক্ষণ বলতে কি 2 মিনিট। অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস লটা আমরা কি পড়ছি? ভি ইজ প্রপোর্শনাল টু এন, বা আমরা বলতে পারি ভি বাই এন ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেহেতু আগের গুলা সব এইভাবে পড়ছি, কনস্ট্যান্ট, বা আমরা বলতে পারি ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু ভি টু ডিভাইডেড বাই এন টু। ইয়েস অর নট? এটা আসবে আমাদের ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু ভি টু বাই এন টু। আমরা যদি গ্রাফে আসি চট করে, ভি বনাম এন, সো এখানে গ্রাফটা কি হবে? ডট ডট ডট, এখানে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই গ্রাফটা নিয়ে চমৎকার প্রশ্ন হয় ইঞ্জিনিয়ারিং এ। ধরো এটা P1, এটা P2, এটা P3। আবার ধরো এটা T1, এটা T2, এটা T3। ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নগুলো এইভাবে করে যে এই গ্রাফটাতে চাপ এবং তাপমাত্রার সম্পর্কগুলো দেখাও। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এইভাবে প্রশ্ন করে যে চাপ এবং তাপমাত্রার সম্পর্কগুলো দেখাও। সো তুমি কিভাবে চাপ এবং তাপমাত্রার সম্পর্কগুলো করবে বলো তো ভাইয়া? চাপ এবং তাপমাত্রার সম্পর্কগুলো কিভাবে করবে? হ্যাঁ, অ্যাভোগাড্রো সায়েন্টিস্ট, বিজ্ঞানীর নামেই আবরার জাওয়াদ। আচ্ছা, এক ভাইয়া প্রশ্ন করছে, ভাইয়া এখন থেকে যদি আমরা পড়ালেখা শুরু করি, আমরা 25 ব্যাচ, 2-3 মাস নষ্ট করে ফেলেছি, সব শেষ করা সম্ভব কিনা? আমি তোমাদের জন্য একটা বড় মোটিভেশন দিই। ঠিক আছে? তোমাদের অনেক ভাইয়েরা আছে যে পরীক্ষার 6 মাস আগে পড়া শুরু করে, যদিও ওদের অনেক কষ্ট হয়, অনেক কষ্ট মানে অমানবিক কষ্ট হয়, তারপরে ওরা ভালো করে। বাট তোমরা যদি সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে শেষ করতে চাও, এখন থেকে যদি ক্লাসের পড়াটা ক্লাসে পড়ে ফেলো। আমরা কিন্তু এক একটা লেকচারে বেশি পড়া দেই না। তুমি দেখো আমার একটা লেকচারে কয়টা পড়া থাকে? সর্বোচ্চ 5টা থেকে 6টা ম্যাথ থাকে আর 2-3টা কনসেপ্ট থাকে। ঠিক আছে? হিমেলের লেকচারেও সেম, ফিজিক্সেও সেম, ম্যাথেও সেম। সো এখন থেকে যদি দিনের পড়া তুমি দিনে পড়তে পারো, ঠিক আছে, ডেইলি 2টা সাবজেক্টের পড়া যদি মনোযোগ দিয়ে ক্লাস করে শেষে রাতে ঘুমানোর আগে 2-3 বার নোট খাতাটা রিভাইজ দিয়ে রাখতে পারো, বা একবার নোটে যা লেখা আছে লিখতে পারো, ইনশাল্লাহ তোমার কাজ 60% ডান। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? আর তোমাদের বইয়ের পিডিএফ, দাগানো বইয়ের পিডিএফ কিন্তু সুন্দরভাবে অল ইন ওয়ান পোস্টে দেওয়া আছে। ওকে, সো অ্যাভোগাড্রো সূত্র নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। এইটার ম্যাথও ওইভাবে আলাদাভাবে আসে না। আমি একেবারে যখন হচ্ছে তোমাদের পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ দেখাবো, তখন হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র দেখাই দিব। এখন আসো আমরা পড়বো যেটা, একটু খেয়াল করো, আমরা পড়বো হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। একটু বুঝো আদর্শ গ্যাসের সূত্র। সো এখন আমরা 3টা সূত্র পড়ছি, তাই না? আমাদের 3টা সূত্র আছে। একটা সূত্র কি? বয়েলের সূত্রের মতে আমরা কি পড়ছি দেখো তো। বয়েলের সূত্র থেকে আমরা পড়ছি হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। পড়ছি কিনা সবাই একটু বলো। ভি ইজ প্রপোর্শনাল টু 1/p পড়ছো। তারপর ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটাও পড়ছো। আবার ভি ইজ প্রপোর্শনাল টু এন, এটাও পড়ছো। ঠিক আছে? পড়ছো কিনা দেখো 3টা, সবাই একটু বলো 3টা পড়ছো কিনা। সবাই একটু বলো পড়ছো কিনা। 3টা পড়ছো? তাহলে দেখো তুমি কি পাচ্ছ। সবগুলো যদি দেখো, ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন। লিখতে পারো না? আয়তন থেকেই তো 3টা লিখতে পারো, 1/p ইন্টু টি ইন্টু এন। লিখতে পারি কিনা? ইয়েস অর নট? সবাই একটু বলেন। লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। আচ্ছা, সো এইখান থেকে
আমি ভি সমানুপাতিক একটা সমান সমান দিলাম, একটা ধ্রুবক আনলাম আর, দেখো একটা ধ্রুবক আনলাম আর, কারণ সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য একটা ধ্রুবক আনা লাগে। এই ধ্রুবকটার নাম হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, বা যেটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। তো আমি বলতে পারি না আর ইন্টু এন টি ডিভাইডেড বাই পি। সো এইখানে এটা যদি সাজায় লিখি, আমি লিখতে পারি এই পিটা যদি এই পাশে আনি, পি ভি ইকুয়াল টু এন আর টি, লিখতে পারি কিনা দেখো তো। এইখান থেকে পিভি ইকুয়াল টু এন আর টি লিখতে পারি। সো এইটাকেই বলা হয় হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় হচ্ছে আদর্শ গ্যাস এর সমীকরণ। এটাকে কি বলা হয়? আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়। ক্লিয়ার সবাই? তাহলে পিভি ইকুয়াল টু এনআরটিটাকে কি বলা হয়? আদর্শ গ্যাসের সমীকরণ। ডান। সো কিভাবে আসলো? তিনটা সূত্র থেকে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এই তিনটা সূত্র মিলিয়ে, ঠিক আছে, এই তিনটা সূত্র মিলিয়ে আমরা কি করতে পারি? আদর্শ গ্যাসের সমীকরণটা বের করতে পারি। ক্লিয়ার? এখন আরটাকে কি বলা হয়? আরটাকে বলা হয় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, বা এটাকে আমরা বলি হচ্ছে আরেকটা নামে ডাকি, অথবা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলি। সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলি। সো আরটাকে আমরা মোলার গ্যাস ধ্রুবকও বলি, বা আমরা কি বলি? সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলি। এটা ক্লিয়ার কিনা? আরটা কি? আমাদের মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। ওকে, এখন আর এর বিভিন্ন মান আছে, সেই মানগুলো একটু লিখে দিই। ঠিক আছে, আমাদের একটু খেয়াল করো। বিভিন্ন এককে বিভিন্ন মান আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল যদি আমি বলি লিটার এটিএম এককে, তারপরে আমি যদি বলি এসআই, এসআই ইউনিট তো বুঝোই, এসআই এককে। তারপরে আমি যদি বলি সিজিএস এককে, তারপরে আমি যদি বলি ক্যালোরি এককে। এই যে মানগুলো আমি লিখে দিব, এখন কি করতে হবে? ঠাড়া মুখস্থ করতে হবে। কি করতে হবে? একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করতে হবে। আগের স্লাইডটা একবার দেখান। আচ্ছা দেখাচ্ছি, আগের স্লাইডটা দেখো, আগের স্লাইডটা দেখো। লেখা হয়েছে? ওকে, ওকে। আমার ক্লাসগুলোর পরে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। আমার ক্লাস করবা আর বই রিডিং দিবা। আর আমার ক্লাস পড়লে তোমরা ম্যাক্সিমাম হাজারি স্যারের বই পড়ো,
সো হাজারি স্যারের বইয়ের কোনো টপিক বাদ থাকবে না, গুহ স্যারের বইও থাকবে না, কবির স্যারের বইও থাকবে না, আমি সবগুলো বই কম্বাইন করে পড়াই ইনশাল্লাহ। ওকে, আরেকটা লিখে রাখো, ইঞ্জিনিয়ারিং এককে। সো দেখো লিটার এটিএম এককটা কি, দেখো 0.0821, ভালোভাবে আমার সাথে যেভাবে পড়তেছি 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ভালোভাবে পড়ো, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তারপর দেখো এসআই একক 8.314, এসআই এককে এককটা আসে জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা জুল কেন আসলো আমি তোমাদের বুঝাচ্ছি, সমস্যা নেই, আগে লেখো, ঠিক আছে। আর এটা কি কেলভিন, কে দিয়ে কি বুঝাচ্ছি, কেলভিন। তারপর দেখো 8.314 ইন্টু 10⁻⁷, ঠিক আছে। আর্গ, সিজিএস এককটাকে কি বলা হয়, আর্গে প্রকাশ করা হয়, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিখছো 8.314 ইন্টু 10⁻⁷, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্যালোরি একক, ঠিক আছে 1.987, ঠিক আছে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লেখো ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিখছো। তারপর দেখো 2783.63 ফুট পাউন্ডাল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে 2783.63 ফুট পাউন্ডাল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার, লেখা হয়েছে, ডান। এই যে এই ভ্যালুগুলা মুখস্থ করে ফেলতে হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই এই মানগুলা কিভাবে আসলো, প্রশ্ন জাগতেই পারে, হ্যাঁ প্রশ্ন জাগবে না ভাইয়া, এই মানগুলা কিভাবে আসলো, ঠিক আছে, আর এর এতগুলা মান কেন। সো সবগুলা মানই আমরা বের করা শিখবো। এই যে এইখানে পিছনে দেখো আমি আর এর তাৎপর্য দেখতেছি, তারপরে দেখো সিজিএস এককে আর এর মান নির্ণয়, সো এইগুলো স্লাইডে আছে, টেনশন করো না ভাই, সবই দেখাবো ধাপে ধাপে। আগে মানগুলা লিখে দিচ্ছি, কারণ এই মানগুলা হচ্ছে তুমি যতই বুঝো তোমার দিন শেষে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি ম্যাথগুলা খুব দ্রুত সলভ করতে পারবা। এই মুখস্থ মাস্ট, এই মানগুলো মুখস্থ না থাকলে ম্যাথ পারবা না, এই চ্যাপ্টারের ম্যাথের আশা ছেড়ে দিতে হবে। ওকে, এটা হচ্ছে এলবি দ্বারা বোঝায় হচ্ছে পাউন্ডাল, ঠিক আছে, এলবি দ্বারা, ঠিক আছে, পাউন্ডাল, ওকে, ফুট পাউন্ডাল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওকে, ক্লিয়ার। এলবি, এলবি, এল আর ছোট হাতের বি, ছোট হাতের এল ছোট হাতের বি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখন আসো আর এর মানের তাৎপর্যটা কি, ঠিক আছে, আর দ্বারা কি বুঝায় এইটা আগে লিখো না, আগে বুঝাচ্ছি। দেখো আমরা কোন সমীকরণটা থেকে আর পাইছি, পিভি ইকুয়াল টু এন আর টি, মানে এসআই এককটা আগে বুঝাই দেই কিভাবে জুল এককটা আসলো, তাইলে তোমার একটু মাথায় আসবে। সো আর ইকুয়াল টু আমি কি লিখতে পারি, পিভি বাই এন টি লিখতে পারি কিনা দেখেন তো, এটুক বুঝো কিনা তোমরা, আর ইকুয়াল টু পিভি বাই এন টি লিখতে পারি কিনা। হাইড্রাভেনম ইঞ্জিনিয়ারিং এককের স্পেশালিটি কি, ইঞ্জিনিয়ারিং এককের স্পেশালিটি হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাইডে, ঠিক আছে, এই আয়তন চাপ ক্যালকুলেশনে এই এককটা ব্যবহার করা হয়, নাম দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং একক, ঠিক আছে। সো দেখো আর ইকুয়াল টু পিভি বাই এনটি, এটুকু বুঝো কিনা দেখো, সবই যাইতে পারবা, জাস্ট ধরো, চিন্তা করো, সামনে জাস্ট ওয়েট করো, সবকিছুতেই যাইতে পারবা, যা যা চিন্তা করতেছো, যা যা তোমার মনে প্রশ্ন আসতেছে কিভাবে যাব একটা থেকে আরেকটা, সব ক্লিয়ার হয়ে যাবে একটু পরে। এখন দেখো এই চাপ, চাপের একক কি বলো তো, চাপের একক হচ্ছে প্যাসকেল, ঠিক আছে, প্যাসকেল,
1 প্যাসকেল সমান সমান তুমি কি লিখতে পারো? নিউটন মিটার ইনভার্স 2। ভাইয়া বুঝলাম না কিভাবে আসলো, অনেকেই বুঝো নাই। ছোটবেলায় পড়ছিল না চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল? পড়ছিল কিনা মনে আছে? বলের একক কি? নিউটন, আর ক্ষেত্রফল কি? মিটার স্কোয়ার। সো আমরা বলতে পারি নিউটন মিটার ইনভার্স 2। বুঝে গেছে? দেখছো কেমিস্ট্রিতেই সব আছে, এই চাপের একক বলো, কাজের একক বলো, যা কিছু আছে সব কেমিস্ট্রিতেই আছে। এগুলোর জন্য আবার ফিজিক্স পড়া লাগে? সামনে যাই আমরা। সো নিউটন মিটার ইনভার্স 2। সো এই কারণে কেমিস্ট্রি হচ্ছে নোবেল সাবজেক্ট। দেখো নোবেল পুরস্কার পাওয়ার জন্য ফিজিক্সকেও কিন্তু আসতে হয়, ঠিক আছে? ম্যাথকেও আসতে হবে নোবেল পুরস্কার পাওয়ার জন্য। সো এই কারণে অনলি নোবেল ইজ রিয়েল। ওকে, কেমিস্ট্রি নোবেল সাবজেক্ট। সো রয়্যাল সাবজেক্ট বলো, প্রিমিয়াম সাবজেক্ট বলো, এগুলা কেমিস্ট্রির দৌড়ে নাই। সো নিউটন মিটার ইনভার্স 2। তারপরে যদি আসি আমরা মিটার কিউব, আয়তনের একক কি? গতদিন দেখাইছিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সো আমরা কি বলবো? ঠিক আছে, এটাকে কি বলবো? মিটার কিউব বলবো। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে দেখো এন, এনটা কি? মোল, তাই না? এনটা হচ্ছে মোল, আর হচ্ছে টিটা হচ্ছে তাপমাত্রা, কেলভিন। এই যে ফিজিক্সে যে তোমরা চলতরিৎ পড়ো, ধরি একটি তারের ভিতর দিয়ে, তারটা কিসের তৈরি? চিন্তা করো, তারটা কিসের তৈরি? তামার তৈরি বা নাইক্রোমের তৈরি। এগুলা কি? সবই কেমিস্ট্রি, তাই না? যে এলিমেন্টই তুমি নাও না কেন সবই কেমিস্ট্রি। ওকে, সো অনলি কেমিস্ট্রি ইজ রিয়েল। সামনে যাই, সামনে যাও। সো নিউটন মিটার ইনভার্স 2 ইন্টু মিটার কিউব। ওকে, সো খেয়াল করো, আমরা লিখতে পারি নিউটন থাকে, এই মিটার ইনভার্স 2 আর মিটার কিউব কাটাকাটি গিয়ে কি থাকে? মিটার। সো এটা একটু সুন্দরভাবে লিখি, নিউটন থাকলো, মিটার থাকলো, মোল ইনভার্স থাকলো, কেলভিন ইনভার্স থাকলো। এটুকু বুঝতে পারছো? এখন দেখো নিউটন মিটার মানেই কি? নিউটন মিটার মানেই হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ভাইয়া বুঝলাম না, একটু বুঝাইয়া দেন। দেখো কাজ ডাব্লিউ ইকুয়াল টু, আমরা কি বলি? বল গুণ সরণ, তাই না? সো বলের একক নিউটন, সরণের একক মিটার, নিউটন মিটার। সো কাজের একক কি? জুল লিখি না? নিউটন মিটার মানে কি? জুল, ঠিক আছে? সো জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ফিজিক্স পড়ানো বাদ দিয়ে দিছি, ফিজিক্স পড়ানো দরকার ছিল। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ সব একসাথে পড়ানো শুরু করতে হবে। অভিজ্ঞতা তো ম্যাথ পড়ায়, ইংলিশ পড়ায়, ঠিক আছে, বাংলা পড়ায়। কেমিস্ট্রির সাথে আর কি পড়ানো যায়? হ্যাঁ, ও বায়োলজি। হ্যাঁ বায়োলজি এটা কোনো সাবজেক্ট হলো? হাতটা খুইলা তোমার দেখাই দিব, দেখো হাতের ভিতরে কি কি আছে, ঠিক আছে? আমি তো জিওগ্রাফিও পড়াইছি তোমাদের। হ্যাঁ আসো সামনে যাই। জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। দোয়া করবা আল্লাহ তাআলা যেন আরো জ্ঞান বাড়ায় দেয়, সব সাবজেক্টই পড়াইতে পারি তোমাদের। সো এইটাই হচ্ছে আর এর তাৎপর্য। মানে দেখো এই জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স কিভাবে আসলো, এসআই একক দ্বারা, এটা বুঝতে পারছো? মানে এই এককটা কিভাবে আসলো, ঠিক আছে? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স এটা কিভাবে আসলো, এটা বুঝতে পারছো তোমরা? ওকে, সো তোমাকে যদি বলা হয় আর এর তাৎপর্যটা কি, দেখো এটা লিখবা, এটা খ নাম্বারে আসতে পারে, খ নাম্বারে আসতে পারে। মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য কি? অনেকেই এটা পড়ে না বা বইয়ের এক কোনায় পড়ে থাকে, তো সো এটা পড়তে চায় না। প্রথমে তোমাকে বলবে আর এর একক নির্ণয় করো, মোলার গ্যাস ধ্রুবকের একক নির্ণয় করো। তো তুমি এটা দিয়ে দেখায় দিবা জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। যে কোনো কিছুর একক চাইলে আমরা প্রথমত কি করি? এসআই এককটা দেই না? ঠিক আছে ব্রাদার, একটু পানি দিও তো। যে কোনো কিছুর একক চাইলে আমরা কি করি? প্রথমে এসআই একক, ইয়েস অর নট? এসআই এককটাই তো বের করি। সো এই কারণে হচ্ছে আমরা এসআই একক নিয়েই কাজ করতেছি। সো এখন দেখো আমাদের তাৎপর্য যখন বলবে, দেখো চাপ স্থির রেখে, একটু খেয়াল করো আমাদের কি কি যদি বলে, দেখো আমরা বলবো একদম সিম্পল, চাপটাকে যদি স্থির রাখা যায়, ঠিক আছে? দেখো চাপটা স্থির রাখবো, আমরা রাখছি, কোনো সমস্যা নাই। চাপ স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা, ঠিক আছে, 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে
দেখো চাপ স্থির, মোল সংখ্যা 1 মোল, ভালোভাবে বুঝছো। চাপ স্থির 1 মোল, আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, টেম্পারেচার 1 কেলভিন বাড়ালে, ঠিক আছে, তাপমাত্রা বাড়ালে তো আয়তন বাড়বেই। তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াও, আয়তনের বৃদ্ধিজনিত, একটু খেয়াল করো, আয়তনের বৃদ্ধিজনিত, তাপমাত্রা বাড়াইলে যতটুকু আয়তন বাড়বে, 1 কেলভিন তাপমাত্রা যদি বাড়াও, আয়তনের বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে আর। তো আর কি, মোলার গ্যাস ধ্রুবক মেইনলি হচ্ছে একটা কাজের সমান, অর্থাৎ আয়তনের বৃদ্ধি ঘটাইতে 1 কেলভিন তাপমাত্রায় যতটুকু আয়তন বাড়ে, এই পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটাইতে যে পরিমাণ কাজ লাগে সেটাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, আমি একটু তোমাদের একটু বুঝাই। ওকে, এটাকে এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বাকি জিনিসগুলো ওকে, এমন ভাবে দিয়ে দিচ্ছি যেন নোটটাও তোমাদের সুন্দর হয়। আর এর তাৎপর্যের ক্ষেত্রে কি বলবা, দেখো চাপ পি ফিক্সড, ঠিক আছে, এন 1 মোল, 1 মোল গ্যাস নিলা গ্যাসের জন্য, তাপমাত্রা 1 কেলভিন তুমি যদি বাড়াও, এর ফলে আয়তন যতটুকু বাড়বে, যতটুকু কাজ, যতটুকু তোমার কাজ প্রয়োজন সেটাই আর, সেটাই কি তোমার সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। তো তোমাকে যদি কেউ বলে ভাইবা বোর্ডে যে, হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ ঠিক করতেছি, একটু খেয়াল করো, আমরা যদি একটু ঠিক করি, ওকে, তাহলে চাপ ফিক্স রেখে 1 মোল, এন যদি 1 মোল গ্যাস হয়, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আয়তন যতটুকু বাড়বে, ঠিক আছে, 1 কেলভিন বাড়াতে আয়তন যতটুকু বাড়বে, তো এই আয়তন বাড়াতে যতটুকু কাজ প্রয়োজন সেটাই কি মোলার গ্যাস ধ্রুবক। বুঝতে পারছো, বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, ক্লিয়ার? ফিস করে কি যেন বললো, ফিস করে তোমাদের নোমান ভাইয়া বলছে, সে নিজে সারাদিন 1000টা ভুল করে রাখে, আমার একটু যতটুকু বানান ভুল হইছে 10 বার বলে ফেলছে, যতটুকু বানান ভুল, যতটুকু বানান ভুল। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার? আসেন সামনে যাই, সামনে যাই। দেখেন, সো মোলার গ্যাস ধ্রুবকের যদি তাৎপর্য চায় তোমাকে পরীক্ষার হলে, পারবা? বলো, তোমাকে যদি মোলার গ্যাস ধ্রুবকের, ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবকের একক নির্ণয় করতে বলে, পারবে? বলেন তো স্যার, পারবেন কিনা? ইনশাল্লাহ পারবো। ওকে, এখন আসো আমরা মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয় দেখি। এগুলা তোমার ইয়াতে আসে, ঠিক আছে, কি বলে, এটা রুয়েটেও প্রশ্ন আসছে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বোর্ডেও প্রশ্ন আসে, বা বিভিন্ন কলেজেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো একটু দেখো, লিটার এটিএম এককে আর এর মান আমরা কিভাবে নির্ণয় করব। দেখেন তো স্যার, আর ইকুয়াল টু আমরা লিখতে পারি না পিভি বাই এনটি, লিখতে পারি কিনা? আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পিভি বাই এমপি এনটি। সো লিটার এটিএম দ্বারা কি বুঝাইছে দেখেন তো,
লিটার এটিএম দ্বারা বুঝাইছে আয়তনটা তোমার লিটার এককে নিবা, আয়তনটা কি নিবা, লিটার এককে নিবা, আর চাপটা এটিএম এককে নিবা, চাপটা কি নিবা, এটিএম এককে নিবা। এখন একটু খেয়াল করো এখান থেকে আমরা কিভাবে বাইর করতে পারি, ঠিক আছে বলেন স্যার, এখান থেকে আমরা কিভাবে প্রসিড করতে পারি? কিভাবে প্রসিড করতে পারি? সো একটু খেয়াল করবা, এটাকে আদর্শ অবস্থা ধরে নিতে হবে, এসটিপি। কি ধরে নিবা? আদর্শ অবস্থা। সো এসটিপি তোমাদের পড়াইছিলাম কিনা বলো তো? আদর্শ অবস্থা তোমাদেরকে পড়াইছিলাম? সবাই একটু বলো, আদর্শ অবস্থাটা পড়াইছিলাম? সবাই একটু বলেন তো আদর্শ অবস্থা। এসটিপিতে আমার চাপ কত, তাপমাত্রা কত, আয়তন কত, বলেন সবাই। চাপ হচ্ছে আমরা জানি, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 273.15 কেলভিন। একদম যদি অ্যাকচুয়ালটা হিসাব করি, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273.15 কেলভিন, 15 কেলভিন। আয়তন কত? আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে? আয়তন কত? 22.4 লিটার। আর চাপটা কত? 1 এটিএম। আর মোল সংখ্যাটা কি ধরবো আমরা? 1 মোল। এটুকু কারো কোনো কনফিউশন আছে স্যার? এটুকু কারো কোনো কনফিউশন আছে? সবাই একটু বলো। একটু রম্বসে দেই, অভিজ্ঞতা খুশি হয়ে যাবে। রম্বস, ঠিক আছে? চাপ 1 এটিএম, তাপমাত্রা 273.15 কেলভিন, ঠিক আছে? তারপর হচ্ছে আয়তন 22.4 লিটার, এন হচ্ছে 1 মোল। রম্বসের ভিতরে কেমিস্ট্রিটাই মানায়, হ্যাঁ? আসেন স্যার সামনে যাই। সো এখন এই ভ্যালুগুলা বসাও। ধরো চাপ 1 এটিএম বসাইলা, আয়তন 22.4 লিটার বসাইলা, মোল সংখ্যা 1 মোল বসাইলা, আর তাপমাত্রা হচ্ছে 273.15 কেলভিন বসাইলা। বসানোর পরে দেখো ক্যালকুলেটর চাপো কত আসে। ওকে, খেয়াল করেন, উপরে 1 ইন্টু 22.4, নিচে কত আসে? 1 ইন্টু 273.15। সো দেখেন 0.0821 আসে কিনা, 0.0820 আসে। আর যদি 273 বসাই তাহলে কত আসে দেখো তো? 0.0821 আসে। তো 273ই বসাই আমরা, এইখানে 15 আর না বসাই, ঠিক আছে? 273ই বসাই। উফু, একটা আচ্ছা লক করতে ভুলে গেছিলাম। আচ্ছা একটু দ্রুত লিখে ফেলি, হ্যাঁ সরি। রম্বস লেখাই কি মাইন্ড করলো নাকি? ঠিক আছে, চাপ কত বসাবো? 1 এটিএম, কারণ এসটিপি তে সব বসবে, হ্যাঁ? তাপমাত্রা কত? 273 কেলভিন বসাও, বা 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর আয়তন 22.4 লিটার, আর মোল সংখ্যা হচ্ছে 1 মোল। আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। চাপ কত বসাবো? চাপ 1 এটিএম বসাবো, আয়তন 22.4 লিটার বসাবো, লিটার বসাবো, মোল সংখ্যা 1 মোল, আর তাপমাত্রা কত? 273 কেলভিন।
সো সব বসাইলে দেখো 0.08205 আসে। তো ওই 5 যদি না লেখো 0.0821। সো দেখো উপরে কি কি আছে ভালোভাবে তাকাও। উপরে কিন্তু তোমার মনোযোগ দিয়ে যদি তাকাও, উপরে তোমার আছে দেখো লিটার আছে, এটিএম আছে, মোল আছে, কেলভিন আছে। দেখো লিটার, এটিএম, মোল, কেলভিন, উপরে কি আছে লিটার আর এটিএম আছে। সো উপরে যেহেতু লিটার আর এটিএম আছে, সো এখানে আমি লিটার এটিএম বসাইতে পারি। আর নিচে দেখো কি আছে, নিচে আছে মোল আর কেলভিন। এগুলো উপরে গেলে কি হয়ে যাবে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে যাবে না? মোলটা উপরে গেলে কেলভিনটা উপরে গেলে মোল ইনভার্স কেলভিন ইনভার্স হবে কিনা? সো তখন আমরা লিখতে পারি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সো দেখো কিভাবে আসলো মানটা, বুঝতে পারছি? ঠিক আছে না, ভুল হবে না, ঠিক আছে, বাট 273 ধরলেই ভালো। ভুল বলতে কিছু নাই, দুনিয়াতে ভুল বলতে কিছু নাই, বাট 273 ধরলে ভালো। বুঝতে পারছেন? ক্লিয়ার? আমাদের আরো কিছু করতে হবে। দেখো টাইম নষ্ট করলে হবে না, ক্লিয়ার কিনা? এটা একদম সহজ। তারপর দেখো এসআই এককে আর এর মান নির্ণয়। সো এসআই একক, সো এসআই এককে যখন যাব, সো এসআই এককে দেখেন সবকিছু কি এসআই এককে যাইতে হবে। সো একটু খেয়াল করো এসআই একক। সো এসআই এককে আমরা যদি বলি, এসআই এককে চাপটা কি বসাবা? চাপটা হচ্ছে এসআই এককে প্যাসকেলে বসাইতে হবে। সো 101325 প্যাসকেল। বুঝতে পারছেন স্যার? প্যাসকেলকে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার ইনভার্স 2 লিখতে পারি। কোনো সমস্যা আছে? নাই। তারপর দেখো আয়তন, আয়তনটা কিসে লিখতে হবে তোমাকে? মিটার কিউবে লিখতে হবে। সো 1 লিটার সমান সমান কত মিটার কিউব বলো তো? 1 লিটার সমান সমান কত মিটার কিউব? আমি তোমাদেরকে পড়াইছিলাম। 1 লিটার সমান সমান কত মিটার কিউব? সবাই একটু বলো। 1 লিটার সমান সমান কত মিটার কিউব? 10⁻³ দেখা বলতেছো তো, আমি কিন্তু পারি না। তোমরা ভুল করলে ভুল, ঠিক আছে? আমি পড়াইছিলাম, খাতা দেখা বইলো শিওর হয়ে। 10⁻³ মিটার কিউব, তাই না? ওকে, সো আমরা লিখতে পারি 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। বুঝতে পারছেন স্যার? কারণ 22.4 লিটার বসাইছিলাম, চাপ কি বসাইছিলাম আগে, এক এটিএম বসাইছিলাম। যেহেতু এখন এসআই এককে বের করতে হবে, এসআই এককে কি প্যাসকেলটা কি, 1 প্যাসকেল সমান সমান কি 1 নিউটন মিটার ইনভার্স 2। সো এটিএম থেকে প্যাসকেলে নিছি, আর লিটার থেকে আমি মিটার কিউবে নিছি। কারো কোনো ঝামেলা আছে? তাপমাত্রা তো কেলভিনেই থাকবে, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর মোল সংখ্যা তো 1 মোলই থাকবে। বুঝে গেছে? সো এখন দেখেন আর এর মান কি আমরা বের করতে পারবো কিনা। আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনটি। আর এর মান বের করতে পারবো স্যার? বলেন তো। চাপ আমি যদি বসাই, চাপ কত বসাইছি 101325, আমি লিখতে পারি নিউটন মিটার ইনভার্স 2 লিখলাম, তাহলে আমার জন্য সুবিধা হবে। আয়তন কত 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, ঠিক আছে? তাপমাত্রা 273 কেলভিন আর 1 মোল। সো ক্যালকুলেশন বসাও, দেখো 8.314 আসে কিনা। ভাই এখন কি বুঝবো? 1 আওয়ার্স ক্লাস করি নাই, হাদিকা ফিরদৌস। 1 আওয়ার ক্লাস না করলে তো কিছুই বুঝবা না। প্রতিটা ঘন্টা কত করে দাঁড়িয়ে 22.4 374 8.314 আসে। 8.314। সো এই দেখো এখানে কি আসে ভালোভাবে তাকাও, নিউটন মিটার ইনভার্স 2 আর মিটার কিউব। তুমি কি লিখতে পারো? নিউটন মিটার লিখতে পারো না? কারণ মিটার ইনভার্স 2 আর মিটার কিউব কাটাকাটি যাবে, একটা মিটার থাকবে। সো তুমি এইখানে মোল ইনভার্স কেলভিন ইনভার্স লিখতে পারো।
সো নিউটন মিটার মিন্স কি বলেন তো স্যার? নিউটন মিটার মিন্স কি? জুল কিনা? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখন কিছুটা ভয় কাটতেছে কিভাবে আসলো? এখন কিছুটা ভয় কাটতেছে যে কিভাবে আসলো? মাঝে মাঝে সাউন্ড প্রবলেম করে। আচ্ছা হ্যাঁ, সাউন্ড প্রবলেম করার কারণ আছে। সায়েদুল ইসলাম দুনিয়ার সব ভেজাল এককগুলা নিয়ে, আসলেই ঠিক আছে, একক নিয়েই যত ভেজাল প্রথম দিকে। একক ভালোভাবে মনে রাখবা, কয়েকটা একক, কোনটা এসআই কোনটা এসটিপি, ঠিক আছে, কোনটা সিজিএস, তাইলেই হবে। তারপরে আসো সামনে যাই, পরেরটা সিজিএস একক। সিজিএস এককে কিভাবে কি করবা? ওকে, সিজিএস এককে যদি বলি, সিজিএস এককটা তোমাদের করতে দিব, তোমরা করবা? 2 মিনিট টাইম দেই, পারো কিনা দেখি, কে কে পারো দেখি সিজিএস এককে একটু করো তোমরা। ভাই আপনার ঠান্ডা লাগেনি? না, আমার কেন ঠান্ডা লাগবে ভাইয়া? সিজিএস কি আর এসআই একক করলে হবে বলো তো? আরেকটু বাড়ায় দিই, ধরো 3 মিনিট দিলাম, ঠান্ডা মাথায় করো। শুধু 10⁻7 করলে তো আমি এত টাইম দিতাম না। ও আচ্ছা, এইটার ইয়াটা কই? হ্যাঁ, এই যে এটার মাইক।
সো দেখো এটা কেন থিঙ্ক করতে দিলাম, তোমরা অনেকেই অনেকভাবে করো, এটা পরীক্ষায় বেশি আসে। দেখো যেটা পরীক্ষায় বেশি আসে এটা ভাইয়া তোমাদের নিজেদের করতে দিচ্ছে। ভাইয়া কেমন, হ্যাঁ, যেটা পরীক্ষায় বেশি আসে এটাই ভাইয়া তোমাদের করতে দিচ্ছি, তাই না? সিজিএস এর ফুল মিনিং কি জানি তো আমরা? সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ইয়েস অর নট? এটাকে আমরা জানি তখন। তার মানে যে এককগুলাই নিব আমরা, ঠিক আছে, যে এককগুলাই নিব সেগুলো কিসে নিব? সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড এককে নিতে হবে। সো আমাদের চাপটা, ঠিক আছে, চাপটা কি? দেখো চাপ আমরা কিভাবে বের করি? চাপ পি ইকুয়াল টু এইচ রো জি, ঠিক আছে, এভাবে বের করতাম না, মনে আছে? 76 সেন্টিমিটার পারদ চাপ। সো এখন হাইটটা কি দেখছিলাম? 76 সেন্টিমিটার। পারদের ঘনত্ব কত বলো তো? পারদের ঘনত্ব কত? হাইটটা দেখছিলাম 76 সেন্টিমিটার, তাই না? পারদের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বা গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। আর জিটা কি? জি এর মান কত বলো তো? জি এর মান কত? নাইন পয়েন্ট এইট। 9.8 দিলেই ভুল করবা। 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? তোমরা জি এর একক কি পড়ছিলা এতক্ষণ? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? 9.81। সো এটাকে কিসে কনভার্ট করছি? সেন্টিমিটারে। সো এখন এটা গুণ করলে কি আসে দেখেন তো, একটু ভালোভাবে তাকান। এটা যদি গুণ করি আমরা কি আসে ভালোভাবে সবাই? 76 গুণ করব, 13.6 গুণ করবো আর 981 গুণ করলে কত আসে দেখো তো? গুণ করলে 1.014 ইন্টু 10⁶। কি কি থাকে? গ্রাম থাকে, সেন্টিমিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 2, এটা থাকে কিনা বলো তো? গ্রাম, সেন্টিমিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 2, এটা থাকে কিনা বলেন তো? সো এটা কি? চাপের মানটা। এটা কি? চাপের মানটা। ক্লিয়ার? ডান? আমি ডাইনিতে যাচ্ছি না, একদম সিম্পল ভাবে পড়তেছি, আমি ডাইনিতে যাচ্ছি না। সো এখন দেখো, ও ডাইনি না তো, এটা তো ডাইন, হ্যাঁ। আহা, ফিজিক্স পড়ি না দেখে। আসো খেয়াল করো, সামনে যাই। চাপ গেল, তারপর আমাদের কি কি লাগে? আয়তন লাগে। আয়তন আমরা কি পড়ছিলাম? 22.4 ইন্টু 10⁻³ এটা কি পড়ছিলাম? মিটার কিউব, তাই না? 10⁻³ কি পড়ছিলাম? মিটার কিউব পড়ছিলাম কিনা? এখন সেন্টিমিটার কিউবে কনভার্ট করলে কি আসবে দেখেন তো? ধরেন এটা মিটার কিউব পড়ছিলাম, এখন মিটারে নিতে পারবো? 1 মিটার সমান সমান আমরা কি জানি? 100 সেন্টিমিটার, ইয়েস অর নট? এখন 1 মিটারে কিউব করছি, দ্যাট মিন্স কি এটারেও কিউব করতেছি। তাহলে 100 কিউব করলে একটু বুঝো, 10⁻² মানে 100, তাই না? এটার হোল কিউব, বা আমি যদি আরেকটু ভাঙ্গাই 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিটার কিউব সমান সমান আমি কি লিখতে পারি? 22.4 ইন্টু 10⁻³ ইন্টু 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে আমি ফাইনাল আউটপুটটা কি লিখতে পারি? 22.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। এটা আমার ফাইনাল আউটপুট না? তাহলে আয়তনটা আমি পাইছি। আচ্ছা 981 কিভাবে হইল দেখো। জি এর মান তোমরা কি জানো? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? মিটার সেকেন্ড ইনভার্স 2, এটি তো জি এর মান, ইয়েস অর নট?
সো এই মিটার 1 মিটার সমান সমান কি 100 সেন্টিমিটার যদি বুঝো, তাহলে মিটারকে সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ করতে হবে না? তো তখন আমি কি লিখবো, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো 981 কিভাবে আসলো জি এর মান? সবাই বুঝতে পারছেন কিনা জি এর মানটা 981 কিভাবে আসলো? বুঝতে পারছি? জান্নাতি জান্নাতি হ্যালো ভাইজান, বুঝতে পারছেন? সে বলতেছে হ্যালো ভাই, একটু বুঝাইয়া দেন। ওকে, আজিজুল হক, ইস 9.81 দিয়ে করছি। ওকে, আলহামদুলিল্লাহ। সো দেখো 22.4 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব, ক্লিয়ার? সো চাপ গেল, আয়তন গেল, চাপ গেল, আয়তন গেল। মোল সংখ্যা তো আর চেঞ্জ হবে না। মোল সংখ্যা কি 1 মোল, তাপমাত্রা কি 273 কেলভিন। বুঝে গেছে? ডান, ডান, ডান কিনা বলেন, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? তাইলে আমি জিনিসগুলো গুছিয়ে দিই। পরে স্লাইড দেখতে গিয়ে কিছু বুঝেন না আপনারা। ওকে, একটু সময় নষ্ট হইলেও ওকে। সরি একটু ইন্টারাপ্টের জন্য, হ্যাঁ, জাস্ট গুছানো যেন থাকে এটার জন্যই। ওকে, ক্লিয়ার, শেষ। এখন দেখেন বাকি কিছু আমাদের ঝামেলা হবে না। ওকে, সো খেয়াল করো, আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি, পিভি ডিভাইডেড বাই এনটি। ইয়েস আর নট? চাপ বসাও, চাপ কত বসাবো, 1.014 ইন্টু 10⁶। কি লিখবা, গ্রাম সেন্টিমিটার ইনভার্স 1 সেকেন্ড স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 বসাইছ। আয়তন কত, 22.4 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব বসাইছি। তারপরে তোমার 1 মোল আর তাপমাত্রা 273 কেলভিন। সো দেখো কত আসে, দেখো তো কত আসে। ওকে, বলো কত আসে। 1.014 x পাওয়ার 6 ইন্টু 22.4 x পাওয়ার 3 ভাগ 273। তো আমরা লিখতে পারি 8.32 ইন্টু 10⁻⁷। অ্যাকচুয়ালি দেখবা হচ্ছে 8.314ও আসে অনেক সময়, আবার 8.3টাও আসে। সো এখন দেখো আমরা যদি ইয়াটা দেখি, এককটা দেখি, দেখো গ্রাম, গ্রামের জায়গায় থাকবে গ্রাম, সেন্টিমিটার ইনভার্স 1 সেন্টিমিটার কিউব, তাহলে আমি কি বলতে পারি, সেন্টিমিটার স্কোয়ার,
সেকেন্ড ইনভার্স 2। এই যে গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটাকে কি বলা হয়? আর্গ বলা হয়। মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে তুমি কি লিখতে পারো? 8.32 ইন্টু 10⁻7 আর্গ। ঠিক আছে? তো তোমরা ওই যে গুণগত রসায়ন যখন পড়ছিলা, সঞ্জয় দাদা মনে হয় পড়াইছিল, 1 আর্গ সমান সমান 1 গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। গুণগত রসায়ন বই রিডিং পড়ার সময় এটা পাইছিলা না? ঠিক আছে? ওকে, গুণগত রসায়ন বই রিডিং পড়ার সময় দেখবে এটা ছিল 1 গ্রাম সমান সমান, ছোট নিচে নোট নাইস টু নো, এটা এইভাবে লেখা ছিল। ভিটা বুঝি নাই এখনো বলতেছো? দেখো ভিটা আমরা কি বসাইতাম? 22.4 লিটার বসাইতাম। সো আগের ম্যাটে কি করছি আমরা? লিটার থেকে মিটার কিউবে নিছি। সো আমরা জানি 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, এটা আমরা জানি। এখন মিটার কিউব থেকে মিটার কিউবকে একটু খেয়াল করো, মিটার কিউবকে আমরা কিসে কনভার্ট করব? সেন্টিমিটার কিউবে। এখন আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আর 1 মিটারে যদি আমরা কিউব করি, আমরা কি করতে হবে? 100 সেন্টিমিটারেও কিউব করতে হবে, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 100 মানে কি? 10 স্কোয়ার সেন্টিমিটার করছি ভাইয়া। সো এখন তো এইটার উপর তো কিউবটা তো আসেই আগে থেকে, তো 10 স্কোয়ার সেন্টিমিটারের উপরে কিউব করছি। তাহলে দেখো এই 3 আর 2 মিলে 10⁻6 হয়ে গেছে, 10�6 সেন্টিমিটার কিউব। বুঝা গেছে? তাহলে 1 মিটার কিউব সমান সমান 10�6 সেন্টিমিটার কিউব। তাহলে এই যে মিটার কিউবের জায়গায় ভাইয়া কি বসাইছি? 10�6 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো 22.4 ইন্টু 10⁻³ এটার জায়গায় 10�6 সেন্টিমিটার কিউব বসাইছি। তাহলে কি হয়ে গেছে? 22.4 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব। বুঝা গেছে? 22.4 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব। কারণ কি? এই যে 10⁻³ আর 10�6 কাটাকাটি গেছে, 6 থেকে 3 বাদ দিলে কি থাকে? 3 থাকে, আর এই সেন্টিমিটার কিউব বসছে। এখন বুঝছেন স্যার? এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এই যতগুলা আছে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, লিখে রাখো। সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, বুঝতে পারছেন স্যার? সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ডান? সো সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা। রোটা আরেকটু বলেন। রো হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? ঘনত্বটা আমি লিখে দিছিলাম কেজি পার মিটার কিউব এককে, ওইটাকেই গ্রাম পার সেন্টিমিটার কিউবে লিখছি, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? ওকে, আসো ভাই, ম্যাথ তো করাবো, এগুলাও পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলাও পরীক্ষায় আসে। তারপর দেখো এগুলা লেস ইম্পর্টেন্ট। 1 ক্যালোরি সমান সমান কি জানি আমরা? 4.2 জুল জানি, তাই না? 4.2 জুল। তাহলে দেখো 1 জুল সমান সমান আমরা কি লিখতে পারি? 0.24 ক্যালোরি। বুঝতে পারছো? 1 জুল সমান সমান কি লিখবা? 0.24 ক্যালোরি। 1 জুল সমান সমান কি? 0.24 ক্যালোরি। এখন আসো, 1 জুল সমান সমান আমরা কি লিখি? 0.24 ক্যালোরি। এখন তুমি আর এর মান এসআই এককে কি লিখছো? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাকে ক্যালোরিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 8.314 ইন্টু 0.24 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ডান? তাহলে দেখো রেজাল্টটা কত আসে। 1.987 বা 1.99 আসবে। ওকে, সো এটা করে নিবা তোমরা। আরেকটা জিনিস আসো, এইখানে সব কিছু দেওয়া আছে। এখন তোমরা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দুইটা জিনিস নির্ণয় করবে। একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে গ্যাসের ঘনত্ব নির্ণয়। এই দুইটা এখন করো। সিডব্লিউ আমি আসতেছি, একটু বিরতি দিচ্ছি তোমাদের,
2-3 মিনিট এটা করো। কি করবা, গ্যাসের ঘনত্ব নির্ণয় আর গ্যাসের আণবিক ভর নির্ণয় করো, দেখি পারো কিনা। নির্ণয়, দুইটা জিনিস নির্ণয় করো, পারবা আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে। এটার জন্য তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, করো ভাই, আসতেছি। আজকে লম্বা সময় পড়াবো, একটু থাইকো।
করছো 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 তোমাদের কান তো ঝালাপালা হয়ে গেছে। আসো, দুইটা জিনিস একদম ইজি, খেয়াল করো। আমরা যদি আসি গ্যাসের ঘনত্ব নির্ণয়, ঘনত্বর আগে আণবিক ভরটা যদি দেখাই, পিভি ইকুয়াল টু এনআরটি আমাদের সমীকরণ, তাই না? তারপর দেখো আমরা লিখতে পারি পিভি এন ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ডাব্লিউ বাই এম আর টি, তাই না? তারপর আমরা লিখতে পারি দেখো এম ইকুয়াল টু, ঠিক আছে, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। বুঝে গেছে? অর আমরা এখান থেকেও লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু পি ভি এম ডিভাইডেড বাই আর টি। সো যে কোনো সমীকরণেই তুমি নিয়ে আসতে পারো, এটাও আনতে পারো, ঠিক আছে, অবশ্য, অথবা এটাও লিখতে পারো, যখন যেটা চায়। তোমার যদি পরিমাণ চায় পরিমাণ লিখবা, ওকে। তারপর দেখো ঘনত্ব নির্ণয় একদম সহজেই বের হয়ে যাবে, পিভি ইকুয়াল টু এন আর টি। আবার আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এন কি মূল সংখ্যা, ডাব্লিউ বাই এম আর টি। তারপর দেখো আমরা কি লিখতে পারি, এই এমটাকে ভি এর জায়গায়, ভিটাকে এম এর জায়গায়, ভালোভাবে বুঝো, এই এমটাকে ভি এর জায়গায়, ভিটাকে এম এর জায়গায়, জাস্ট ইন্টারচেঞ্জ করব আমরা, ইন্টারচেঞ্জ। সো দেখো আমরা কি লিখতে পারি, পি এম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি আর টি। সো আমরা ভর ইকুয়াল টু কি জানি, ভর ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন, ছোটবেলা থেকে পড়ে আসতেছি। বা ঘনত্ব ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভর ডিভাইডেড বাই আয়তন, না মনে পড়ে ছোটবেলার সেই স্মৃতিগুলা? ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আয়তন, ঠিক আছে। সো আমরা যদি যাই তাহলে দেখো কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম বা পিএম, সরি ওইটা তো লিখছি, হ্যাঁ সরি, পিএম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভিটাকে কি লিখতে পারি, ঘনত্ব, ডেন্সিটি, ডিআরটি। সো ঘনত্ব ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পিএম বাই আরটি। বুঝে গেছে? ঘনত্ব ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পিএম বাই আরটি। তো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে কতগুলো জায়গায় যাওয়া যায় আমরা দেখছি, ঘনত্বতে যাওয়া যায়, আণবিক ভর বের করতে বলতে পারে, আবার পরিমাণও বের করতে বলতে পারে। ইয়েস অর নট? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা দেখো। তারপরে দেখো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা আরেকটা জিনিসও করতে পারি। দেখো কি করতে পারি, আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে পরমাণুর সংখ্যা বের করতে পারি। পরমাণুর সংখ্যা একটু বুঝো, সংখ্যা নির্ণয়, পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারি। আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমরা কি করতে পারি, পরমাণুর সংখ্যা। সো দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, দেখো লিখতে পারি পিভি ইকুয়াল টু এন ইকুয়াল টু কি, মোল সংখ্যা এক্স বাই এন, অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, আরটি। সো পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা যাই বলো, পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যাও বলতে পারো, ছোটবেলায় পড়ছিলাম মনে আছে, অণুর সংখ্যাও বলতে পারো, মোল সংখ্যা। সো এক্স ইকুয়াল টু পিভি বাই আরটি ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝে গেছে? এক্স ইকুয়াল টু কি, পিভি বাই আরটি ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। ডান। সো এটা অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। ওকে, ক্লিয়ার? দেখো আগের স্লাইডটা আরেকবার বুঝান,
আগের স্লাইডে আমরা কি বের করছি, জাস্ট কনভার্সন করছি সূত্রের, আর কিছুই করি নাই। দেখো জাস্ট কনভার্সন করছি, সূত্র চেঞ্জ আনছে। দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, বা পিভি ইকুয়াল টু আমরা কি লিখছি, ডাব্লিউ বাই এম আরটি। তাহলে এম ইকুয়াল টু কি ডাব্লিউ আরটি ডিভাইডেড বাই পিভি করছি, বা ডাব্লিউ ইকুয়াল টু পিভি এম বাই আরটি, মানে একটা সূত্র থেকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়। তারপর দেখো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে আমরা ঘনত্ব বের করতে পারি, জাস্ট এইভাবে ঘনত্ব বের করছি, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আরটি। সো এমটাকে ভি এর জায়গায় নিছি, ভিটাকে এম এর জায়গায় নিছি। সো পি এম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি আরটি। সো ডাব্লিউ বাই ভিটাকে আমরা কি লিখি, ডেন্সিটি। সো ডেন্সিটি কি, ঘনত্ব, ডেন্সিটি ইকুয়াল টু পি এম বাই আরটি, এটাই করছি। ওকে, সো অনেকে দেরিতে আসতেছো, তোমাদের কি ফিজিক্স ক্লাস লম্বা ছিল নাকি? আজকে ফিজিক্স ক্লাস কি অনেক লম্বা ছিল? তারপর দেখো আমরা অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যাও বের করতে পারি, ঠিক আছে? সো কিভাবে বের করব, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ, ঠিক আছে? সো পিভি ইকুয়াল টু মোল সংখ্যা এন ইকুয়াল টু এক্স বাই এন এ বলা হয়, এক্স বাই এন এ, অর্থাৎ এক্স বাই অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু আরটি। সো এক্স, এক্স কি পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা, এক্স ইকুয়াল টু পিভি বাই আরটি ইন্টু এন এ, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মানটা মনে আছে তো তোমাদের? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23, এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা, মনে আছে তোমাদের এই ভ্যালুটা? 6.023 ইন্টু 10⁻23। ওকে, তারপরে আসো এখানে প্র্যাকটিসে যাওয়ার আগে দুইটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক জিনিসটা কি, ঠিক আছে? বোল্টজম্যান ধ্রুবক, নতুন একটা ধ্রুবক শিখবো, বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? মোলার গ্যাস ধ্রুবক। আর এটা আমরা কি পাই? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর জন্য না, এক মোলের জন্য পাই না? মোলার গ্যাস ধ্রুবক। আচ্ছা, তারিক আহমেদ আইসাই বলতেছে দাগানো বইয়ের পিডিএফ কবে পাবো? আমি তো গত দিন দিয়ে দিচ্ছি। অল ইন ওয়ান পোস্ট একটা আছে, দেখছো কিনা? অল ইন ওয়ান পোস্ট ফেসবুকে, অল ইন ওয়ান পোস্টে দাগানো বইয়ের পিডিএফ আছে, রাসায়নিক পরিবর্তন, পরিবেশ রসায়ন দুইটারই দেওয়া আছে। ওকে, সো এখন একটু খেয়াল করো, বোল্টজম্যান ধ্রুবক কে, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর, আর বাই এন এ দ্বারা। এটা বোঝানোর আগে একটা জিনিস বুঝাই, মোলার গ্যাস ধ্রুবক আমরা কয় মোল গ্যাসের জন্য পাইছিলাম? মোলার গ্যাস ধ্রুবকটা আরটা কয় মোল গ্যাসের জন্য পাইছিলাম বলো তো? আরটা 1 মোল গ্যাসের জন্য পাইছিলাম না? কত মোল গ্যাসের জন্য পাইছিলাম ভাইয়া? 1 মোল গ্যাসের জন্য। সো 1 মোল গ্যাসে কতটি পরমাণু থাকে বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে না? এন এ সংখ্যক পরমাণু থাকে, পরমাণু থাকে। 1 মোল গ্যাসে কতগুলো পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, ঠিক আছে? অর্থাৎ বা অণু বলতে পারো, এতটি পরমাণু বা অণু। তো তুমি লেখো 6.023 ইন্টু 10⁻23 এতটি অণুর জন্য মোলার গ্যাস ধ্রুবক কত? আর, তাই না? তাহলে বোল্টজম্যান ধ্রুবকটা হচ্ছে একটি অণুর জন্য মোলার গ্যাস ধ্রুবকের মানকে বোল্টজম্যান ধ্রুবক বলা হয়, একটি অণুর জন্য। তাহলে তুমি কি বলবা? আর ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23 না? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। অর্থাৎ একটা অণুর জন্য মোলার গ্যাস ধ্রুবকের যে মানটা পাবো সেটাকেই বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। বা আমি বলতে পারি আর বাই এন এ সমান সমান কি লিখতে পারি? কে। কেটা কি ভাইয়া তাহলে? কেটা হচ্ছে আমার বোল্টজম্যান ধ্রুবক। এটাকে কি বলা হয়? বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক। কেটাকে কি বলা হয়? বোল্টজম্যান ধ্রুবক। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আর বাই এন এ এটাকে কি বলা হয়? বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। কেটাকে আমরা কি বলবো? বোল্টজম্যান ধ্রুবক বলবো। ক্লিয়ার ভাইয়া? ওকে, ডান। সো
তাহলে বোল্টজম্যান ধ্রুবকের মানটা কিভাবে বের করে, এটার ভ্যালুটা কত? দেখো আসো আগে এসআই এককে দেখি। এসআই এককে কে এর মান নির্ণয়, কে ইকুয়াল টু আমরা কি জানি আর বাই এন এ। আর কত এসআই এককে আর এর মান কত বলো তো? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স না? ইয়েস অর নট? আর অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23। এটাকে কি লিখবো, মোল ইনভার্স লিখবো কিনা? 6.02 ইন্টু 10⁻23 মোল ইনভার্স লিখবো কিনা? সো এইটুক যদি লিখি তাহলে আমি কি লিখতে পারি দেখো, ভ্যালুটা কত আসে সবাই একটু চেক করো। হ্যাঁ মানটা ফিক্সড, এটাই তো বের করতেছি, মানটা কত আসে? 1.38 ইন্টু 10⁻23 আসবে। ক্যালকুলেটর চাপো, 8.314 ডিভাইডেড বাই 6.0223, 1.38 ইন্টু 10⁻23 আসে কত? আসে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন আসবে। ঠিক আছে, এই মোল ইনভার্স কাটা, সো এককটা কি আসে? জুল পার কেলভিন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সো লিটার এটিএম এককটা তোমাদের জন্য এইচডব্লিউ দিয়ে দিলাম, বাসায় করবা। লিটার এটিএম এককটা তোমরা বাসায় করবা, ওকে? পারবা কিনা? লিটার এটিএম এককে বোল্টজম্যান ধ্রুবকের মান পারবা কিনা সবাই একটু বলো। এমডি জাফর আলী, এই অঙ্ক পরিমাণগত রসায়নে করাবো, বুঝতে পারছো? 500টি স্বাক্ষরের অঙ্ক, ইনশাল্লাহ পারবো। সো আজকে যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 11:40 বাজে, আজকে কি ম্যাথ শুরু করবা? আজকে কি ম্যাথ শুরু করবা না আগামী দিন? আচ্ছা, তো আমি তোমাদের বলি, তোমাদের সাথে আমার দেখা হবে আগামী, মানে 3 তারিখ ক্লাস থাকার কথা তোমাদের সাথে। তো 3 তারিখ সঞ্জয় দাদা বলছিল ক্লাস নিবে একটা, তোমাদের মানে মক টেস্ট, ভাইবা টেস্টের মতো। আমি আসলে হচ্ছে দেশের বাইরে থাকবো, তোমাদের দোয়াতে ভাইয়া আগামীকালকে পবিত্র উমরা হজের উদ্দেশ্যে রওনা দিব। সো আমি দেশে ব্যাক করব হচ্ছে 5 তারিখ রাতে, বুঝতে পারছো? সো 3 তারিখ আর 5 তারিখ তোমাদের সাথে যে আমার ক্লাস দুইটা আছে, সেই ক্লাস দুইটা আমি নিব না। তো আমি হিমেলকে রিকোয়েস্ট করব তোমাদের ক্লাস যেন বন্ধ না থাকে, আমি সেই বন্দোবস্ত করব, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে তোমাদের হচ্ছে মনে করো 5 তারিখ আমি হিমেলের সাথে কথা বলবো, হিমেল যদি ফ্রি থাকে আমি হিমেলকে বলবো একটা এক্সট্রা ক্লাস, ও যে রাসায়নিক পরিবর্তন নিচ্ছে ওইটা নিয়ে নিতে। আর 3 তারিখ যদি সঞ্জয় দাদা নেয় তাহলে তো হইলই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। সো দোয়া করো, আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাইকো।